নমস্কার। আমাদের অতি প্রিয় সাহিত্যিক সমরেশ বসুর জন্ম শতবর্ষ শুরু হয়েছে। আমাদের প্রিয় সাহিত্যিকের শতবর্ষের শ্রদ্ধাঞ্জলি হিসেবে আজ গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আমার নিবেদন সমরেশ বসু রচিত ছোট গল্প সোনাটর বাবু। আড়ে আড়ে চেয়ে চেয়ে শিবির টেপা ঠোঁটের হাসিটা যেন গজলের প্রথম বিস্তারের মতো ব্যাপারটাকে লহরার দিকে টেনে নিয়ে গেল। আর বিষ্টুপদ না হাসি না রাগ বুঝের মুখে অপ্রতিভ তবলচির ডুগিতে একটা শব্দ করে থেমে যাওয়ার মতো জিজ্ঞেস করলে, মাইরি? শুনে শিবি সর্বাঙ্গ কাঁপিয়ে তার মিঠে গলায় খিলখিল করে হেসে উঠল, যেন তাল ফেরতা পেরিয়ে তবলায় বাজলো দ্রুত রেলার বোল। বলল, মাইরি আবার কি? মিছে বলছি বুঝেন। মনে হলো বিষ্টুপদের মুখে কি একটা ঘুষি মেরেছে বোধহয়। সে প্রায় খ্যাক করে উঠল, তাহলে 7 নম্বর? শিবি অমনি ঘোমটা একটু সরিয়ে ছোট মেয়ের মতো মুখখানি বেজার করে বলল, আমার দোষ নাকি? এই নিয়ে তো 8 হতো, একটা চলে গেল তাই। বিষ্টুপদ হাসবে কি কাঁদবে ভেবে পেল না। সে অবাক হয়ে একটা মুহূর্ত তাকিয়ে রইল শিবির দিকে। তার বউ শিবি, লম্বা চওড়ায় দুহারা শরীর, মাজা মাজা রং, সাধারণ দুটো চোখ, বয়স প্রায় 30। বিচার করলে রূপ তার কিছুই হয়তো নেই, কিন্তু তার এই সাদা সিধে চেহারাটার মধ্যে কোথায় যেন একটা অপরূপের ছোঁয়া লেগে রয়েছে যে পেছন ফিরলে আবার ফিরে দেখতে হয়। তার বয়স হয়েছে, বয়সের দাগটা পড়েনি, যেন পাতি হাঁসটার 1000 বার জলে ডুবানো তবু ঝরঝরে শরীরটার মতো। মুখটা কাঁচাটে, অর্থাৎ রূপের যদি কোনো কাঁচা মিঠে স্বাদ থাকে তবে তাই। ওই মুখে তার নিয়ত হাসির কারণ বোঝা দেয়। বিষ্ণুপদর 7 সকালে বিস্ময় ও ক্ষুব্ধতা এখানে নয়, অন্যত্র। সে ভাবছে, এই মেয়ে 9 বছর বয়সে তার ঘরে এসেছে, 13 বছর বয়স থেকে যথা নিয়মে সন্তান প্রসব করে চলেছে। শরীর একটু টসা দূরে থাক, বিষ্ণুপদ যখন জ্বালা যন্ত্রণায় রোজি বলছে, এবার শালা কেটেই পড়বো, ঠিক তখনই শিবি সোহাগ করে হেসে খাপছি কেটে কেটে বললে কিনা, মিঠুর দোকান থেকে একটু লঙ্কার আচার এনে দেবে। এই সামান্য কথাটাই একটা মস্ত সর্বনাশের মহা ইঙ্গিতপূর্ণ বিষ্ণুপদর কাছে। এই কথাটা যতবার সে শুনেছে শিবির মুখ থেকে, ততবারই তার পিতৃত্বের খঞ্জনি বেজে উঠেছে আঁতুর ঘরে, যেন মৃত্যু ঘোষণা করেছে বিষ্ণুপদর। তাই সে খানিকটা ভেবা চাকা খেয়েই জিজ্ঞেস করেছে, মাইজি? যেন তাহলে সে শুনতে পাবে না। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মের মতো শিবি হেসে উঠেছে খিলখিল করে। উপরন্তু মুখ বেজার করে বলেছে, এই নিয়ে তার 8 হতো, বোঝো, যেন গাছের ফল। এই মুহূর্ত সে শিবির দিকে জ্বলন্ত চোখে তাকিয়ে রইল, যেন শিবি তার কোনো নিষ্ঠুর আততায়ী। পর মুহূর্তে মোটা ভাঙা গলায় চিৎকার করে উঠল, লঙ্কার আচার না, এবার আমার মুন্ডুটা এনে দেবো, রইল সবার সংসার আর ঘর আর রোজগার। বলে ঘট ঘট করে বেরিয়ে যেতে যেতে তার সেই স্বভাব সিদ্ধ ইংরেজি কথা কটি শোনা গেল, হল সালা ব্লাডি বোগাস। কাদের দুধদার করে ছুটে পালাবার শব্দ শোনা গেল। আর কেউ নয়, বিষ্ণুপদর ভীত সন্ত্রস্ত ছেলে মেয়ের দল পালাচ্ছে বাপের খ্যাকানি শুনে। আর 6টি সন্তানের মা শিবি প্রায় একটি বালিকার মতো অভিমান ক্ষুব্ধ চোখে তাকিয়ে রইল সেদিকে। তারপর বালিকার মতোই ঠোঁট কেঁপে চোখ ফেটে তার জল এলো। কথায় বলে, মন গুনে ধন দেয় কোন জন? শিবির ধন নেই, কিন্তু পুত্র দিয়ে লক্ষ্মী লাভের সৌভাগ্য যে সংসারে এত বিড়ম্বনা তা কে জানত।
বিষ্ণুপদ চলেছে হন হন করে, চলা না বলে তাকে ছোটা বলাই ভালো। লম্বায় প্রায় 6 ফুটের ওপর, গায়ের রং ক্ষয় পাওয়া রোদে পোড়া ন্যাড়া গাছের মতো, তেমনি শুকনো শক্ত হাড়কাট সার শরীর। খোঁচা খোঁচা গুঁ মারা চুলগুলোকে তেল জলের সার দিয়ে যেন পেড়ে ফেলার চেষ্টা করা হয়েছে, কিন্তু সে চুল ভাঙে তো মচকায় না। মোটা ঠোঁট আর যাকে বলে অশ্ব নাসিকা, গুলি ভাটা গোল গোল চোখ, আর খাকি ফুল শার্টের হাতে গলার বোতামটি পর্যন্ত আটকানো। 10 হাত কাপড় হাঁটুর বেশি নামেনি। তার তলা থেকে নেমে এসেছে আগুনে সেঁকা বাঁশের মতো শিরাবহুল সরু পা। পায়ে পড়েছে পুরনো ফাটা টায়ার কাটা বেসাইজের স্যান্ডেল। এই হলো বিষ্ণুপদর চেহারা, বংশমর্যাদায় কুলীন কায়েত। কোন অজানা যুগে নাকি বাপ ঠাকুরদা প্রজা শাসনও করত, আর সে এখন কাজ করে মিউনিসিপ্যালিটিতে। ডেজিগনেশনে লেখা আছে কনজারভেন্সি সুপারভাইজার, 1 নম্বর ওয়ার্ড। বিষ্ণুপদ নিজে বলে এএসআই, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি ইন্সপেক্টর। ডোম ম্যাথর ধাঙড় ধাঙড়িয়া বলে ছোট সোনাটার বাবু, মানে স্যানিটারি বাবু। পাড়ার ছোড়ারা আড়ালে বলে শালা ধেওড়ার ভূত, ধাঙড়ের সর্দার। সত্যি চুলেছে যেন তে ঢিঙে লম্বা একটা একরোখা ভূতের মতো, সামনে পেছনে ডাইনে বাঁয়ে কোনো দিকে হেলে না। মোটা ঠোঁট কুঁচকে রয়েছে অসহ্য তিক্ততায়। ও যেন কিসের প্রতিজ্ঞায় ফুলে ফুলে উঠছে নাকের পাটা, আর কোঁচকানো চোখ জোড়ার দূরে নিবদ্ধ অপলক চাউনিটা হয়ে উঠেছে শিকার সন্ধানী হন্যে সাপদের মতো। ফাল্গুন মাস, আকাশ নির্মেঘ, হাওয়া পাগল। সকালবেলাটা যেন গোলাপি নেশার আমেজে দুলছে। রোদে তাত নেই, পাতা নেই গাছে গাছে, ধুলো উড়ছে, শুকনো পাতা উড়ছে, উড়ছে কাগজের টুকরো আর শুকনো রাবিশের ডাঁই। মিউনিসিপ্যালিটি অফিসের কম্পাউন্ডে ঢুকতে না ঢুকতেই ফেলাডোম হ্যাঁ হ্যাঁ করে হেসে তাকে অভ্যর্থনা করলো। এই যে সনাতর বাবু, এসব বলছো? বিষ্ণুপদ থমকে দাঁড়ালো। তার চোখ মুখ আরো বিকৃত হয়ে উঠলো রাগে। খেপে উঠে ভেঙচি কেটে বলল, তা পথের মাঝে কেন? অফিস থেকে ঘুরে এলে হতো না? কানা ডোম কোথাকার, বলে সে যেন বাতাসে ধাক্কা মেরে চলে গেল অফিসে। ফেলা আবার হ্যাঁ হ্যাঁ করে হেসে আপন মনে বলল, যাও অর্ডারটা নিয়ে এসো। সত্যি ফেলা একে ডোম, তাই কানা। চেহারাটা এমনিতে মন্দ ছিল না। কালো মাংসালো মাঝারি শরীর, ঘাড়ের কাছে বেয়ে পড়া ঝাঁকড়া চুল, গলার কালো সুতোয় বাঁধা মাদুলি। কিন্তু এক চোখ, একটা চোখ তার ভালো, এমনকি টানা সুন্দরও বলা যায়। আর একটা চোখে মনই নেই। সাদা ক্ষেত্রটা সাদা নীলে মেশানো ঘষা কাচের আবরণ বলে মনে হয়। হাসলে কিংবা রাগলে তার ভালো চোখটা বুঝে যায়, আর কানা চোখটা বড় হয়ে ঠেলে ডেলা পাকিয়ে ওঠে। সেই সঙ্গে গজ দাঁতগুলো বেরিয়ে পড়ে ভয়ঙ্কর হয়ে ওঠে তার মুখটা। ফেলা বিষ্ণুপদর সারাদিনের কাজের সঙ্গী, কিন্তু তাহলেও সকালবেলা ওই এক চোখ ডোমের মুখ দেখতে সে রাজি নয়। কিন্তু কপাল গুনে দোষ। বোধ করি ফেলার মুখটা দেখার দোষেই অফিসে ঢুকতে না ঢুকতে স্যানিটারি ইন্সপেক্টর ছেঁড়া সোলার টুপিটা মাথায় চাপিয়ে তাকে এক বিদঘুটে নতুন হুকুম শুনিয়ে দিল। নতুন নয়, এর আগে অবশ্য আরো 2-4 বার তাকে এ কাজ করতে হয়েছে। তাকে কুকুর মারতে যেতে হবে, কিন্তু লাঠি দিয়ে কুকুর মারা সাম্প্রতিক আইনে নিষিদ্ধ। তাছাড়া খাবারে বিষ মিশিয়ে দিয়ে মারলে হয়রানিও কম। ইন্সপেক্টর স্টিক নিয়া বিষের শিশিটা আর কটা টাকা বাড়িয়ে দিয়ে বললে, বেরিয়ে পড়ো বাবা বিষ্টু চাঁদ, তোমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে কাঁড়ি কাঁড়ি দরখাস্ত এসেছে। গাদা গাদা বাড়তি কুকুরে নাকি এলাকা ছেয়ে গেছে, তার উপরে একটা নাকি পাগলা খেপি 2জনকে কামড়েছে। টাকা দিয়ে মেঠাই মন্ডা যা কিনবে ভালো দেখে কিনো, আর কুললে 1 কুড়ি না হোক 1 খানেক সাবড়ে এসো, বুঝলে? কয়েক মুহূর্ত নির্বাক হয়ে রইল বিষ্ণুপদ। এখন তার দাঁত চাপা মুখটা ভয়াবহ হয়ে উঠেছে। তার চোখের সামনে ভাসছিল ফেলা ডোমের মুখটা।
পর মুহূর্তেই সে চাপা দিয়ে দেখা দিল শিবির টেপা হাসির সোহাগী মুখ। আসলে ওই অশুভ ক্ষণটি থেকেই আজকের এই অভিশপ্ত দিনটার শুরু। বিষ্ণুপদ গু ধরা ভূতের মতো কাঁকড়ার দাঁড়ার মতো শক্ত হাতে বিষের শিশিটা তুলে নিল। মনে মনে বলল, সেই ভালো, আজকের থেকে সকলের মুখে আমার বিষ দেওয়ার পালাই শুরু হোক। তারপর কি মনে করে খ্যাপা শিম্পাঞ্জির মতো দাঁতগুলো বের করে খ্যাক করে উঠল। তাই এবার আমার ওই ডেকিজিনেশন না ডেকচিনেশনে সুপারভাইজারটা কেটে ডোম করেই দেওয়া হোক না। স্যানিটারি ইন্সপেক্টর হি হি করে হেসে বলল, আরে ছ্যা, ডোম তো তোমার শাক রেডি করবে। তোমার পোস্টটা তাহলে বিষ্ণুচাঁদ ডগ কিলার করতে হয়। ডগ কিলার? হ্যাঁ, ডগ মানে কুকুর আর কিলার মানে খুনি বলে ময়লা হাফ প্যান্টের পকেটে হাত দিয়ে আবার হি হি করে হেসে উঠল ইন্সপেক্টর। নাকের পাটা ফুলিয়ে চোখ ঘোঁচ করে বিষ্ণু বলল চাপা গলায়, তার চেয়ে মানুষ খুনি পোস্টই ভালো। জবাব দিতে গিয়ে স্যানিটারি ইন্সপেক্টরের জিভে কামড় পড়ে চোখ দুটো গোল হয়ে উঠল। বিষ্ণুপদ ততক্ষণে টাকা কটা ছো মেরে তুলে নিয়ে একেবারে রাস্তায় গিয়ে পড়েছে, পিছনে তার ফেলা ডোম। খানিকটা গিয়ে ঘাড়ের থেকে লোহা বাঁধানো লাঠিটা নামিয়ে বলল ফেলা, আচ্ছা সোনাটার বাবু, আগে তো শালা ডান্ডা হেঁটেই কাজ হতো, আজকাল এ নিয়ম কেন? আইন নেই। কেশো গলায় খ্যালখ্যাল করে হেসে বলল ফেলা, শালা আইনটা বড় মজার, মারো তবে পিঠে লয় বিষ দিয়ে। অল শালা বেলাডি বোকাস। ঠাট্টাটা বুঝতে পেরে চোখের কোণ দিয়ে অগ্নিদৃষ্টি হেনে বিষ্ণু বলল, খচাস নি ফেলা, টুটি চিপে এই বিষ ঢেলে দেবো গলায়। ফেলার কানা চোখের সাদা ডালাটা বেরিয়ে এসে তার চাপা হাসির মতো কাঁপতে লাগলো। প্রায় আধ ঘন্টা বাদে তারা দুজনে যখন আধা শহর আধা গ্রামাঞ্চলটার সীমানার নিরালা মাঠের ধারে বাজ পড়া মাথা মুড়ানোর তাল গাছটার তলায় এসে দাঁড়ালো, তখন মনে হলো যেন জমালয়ের দুটো গুপ্তচর নেমে এসেছে মারণ যন্ত্র নিয়ে। ইতিমধ্যে ফাল্গুনের রোদে একটু একটু তাত ফুটতে আরম্ভ করেছে। হাওয়াটা উদাস বৈরাগীর দীর্ঘশ্বাসের মতো একটা চাপা হাহাকার তুলে যাচ্ছে মাঠের মাঝে। ফেলার ট্যাঁক থেকে একটা কলা পাতার পুড়িয়া বের করে ভেতর থেকে কালো মতো একটা ছোট ডালা বাড়িয়ে দিল বিষ্ণুর দিকে। জিনিসটা বাটা সিদ্ধি। বলল, ইচ্ছা পূরণের গুলিটা খেলাও সোনাটার বাবু, যেটাকে ধরবে আর প্রাণ নিয়ে সেটাকে ফিরতে হবে না। বস্তুটির দিকে এমন ভাবে তাকালো বিষ্ণু যেন এতেও তার মেজাজ খচে যাচ্ছে। দাঁত চেপে বলল, শালা মাতাল কোথাকার, বলেই ছো মেরে সিদ্ধটুকু মুখে দিয়ে কোঁত করে গিলে ফেললো। ফেলাও একটা গুলি মুখে পড়ে ভালো চোখটা বুঝিয়ে কানা চোখটা দিয়ে বিষ্ণুর হাতের হাঁড়িটার দিকে তাকিয়ে বগড়ার দাঁত বের করে ফেললো। সুরুত করে মুখের নালটা গিলে নিয়ে বলল, ওই বস্তু একখান বার করো সোনাটার বাবু, লইলে ইচ্ছা শালা আধ খেঁচড়া থাকবে। মাইরি বলে জ্বলন্ত চোখ দুটো ফিরিয়ে বিষ্ণু সোজা হাঁটতে আরম্ভ করলো। অনুপায় বুঝে পেছন ধরলো ফেলা। খানিকটা গিয়ে বিষ্ণুর হাত চেপে ধরলো ফেলা। দুজনেই থমকে দাঁড়ালো। আঙুল বাড়িয়ে হাত কুড়ি দূরে একটা কুকুর দেখালো। একেই বলে ডোমের চোখ, তাও কানা, যেন দুটো গুপ্ত ঘাতক শিকার পেয়েছে। বিষ্ণু দেখলো কুকুরটাও থমকে দাঁড়িয়েছে। সাদা কালো মেশানো বেশ বড় সড়ো কিন্তু হাড় বের করা ক্ষীণজীবী জানোয়ারটার হলদে চোখের ভাবটা এই লোক দুটোকে দেখে খ্যাঁক করে উঠবে কি উঠবে না। বিষ্ণুর নজরটা তীক্ষ্ণ হয়ে উঠল। মনে হচ্ছে দোঁয়াশলা মদ্দা, 1 নম্বর ওয়ার্ডের মাল তো। ঠোঁট উল্টে বলল ফেলা, নাই বা হলো, এলাকাটা তো তোমার। যা বলেছিস, তুই বেটা ডান্ডা নিয়ে একটু তফাৎ যা। বলে সে হাড়ির শালপাতার ঢাকনা খুলে বের করলো একটা রসগোল্লা। ছুরি দিয়ে রসগোল্লাটাকে একটু ফুটো করে
তার মধ্যে পুরে দিল একটি বিষ। তারপর ফুটোটা বন্ধ করে সে ফিরে তাকালো কুকুরটার দিকে। এবার তার গুলি ভাটা চোখে খুনির হিংস্রতা, যেন সে কারুর পিছন থেকে ছুরি মারতে উদ্যত হয়েছে। কুকুরটা চাপা গলায় গর্জাচ্ছে, অর্থাৎ এদের মতলবটা কি? কিন্তু সেই সঙ্গেই ল্যাজ নেড়ে জিভ দিয়ে গাল চেটে লুব্ধ চোখে দেখছে রসগোল্লাটা। বিষ্টু জিভ দিয়ে তুতু করতেই কুকুরটা কয়েক পা পেছিয়ে ঘেউ ঘেউ করে উঠল, কিন্তু পালালো না। বিষ্টু এবার কয়েক পা এগিয়ে গেল, কুকুরটাও পেছলো, কিন্তু লোভ আর সন্দেহের দোটানায় পড়ে কুকুরটা ল্যাজ নেড়ে খ্যাঁক খ্যাঁক করছে। বিষ্টু হঠাৎ দাঁড়িয়ে একটি পরিষ্কার জায়গায় রসগোল্লাটি রেখে শটান পেছন ফিরে একেবারে সেই ন্যাড়া তালগাছটার তলায় ফেলার কাছে গিয়ে দাঁড়ালো। কুকুরটা কয়েক মুহূর্ত থমকে রইল, তারপর আর চোখে তাকিয়ে পায়ে পায়ে এগিয়ে এসে দাঁড়ালো রসগোল্লাটার কাছে। উত্তেজনায় বিষ্টুর দাঁতগুলি চেপে বসেছে ঠোঁটের উপর। চাপা গলায় বলল, খা খা শালা। ফেলার সাদা চোখটা বড় হয়ে হাঁ করা মুখের কষে দিয়ে লাল গড়িয়ে এলো খানিকটা, আর নিষ্পিস করে উঠল লাঠি ধরা হাতটা। কুকুরটা একবার তাদের দিকে দেখেই কপ করে রসগোল্লাটা মুখে নিয়ে ঊর্ধ্বশ্বাসে খানিকটা ছুটে গেল, কিন্তু লোক দুটোকে না আসতে দেখে দাঁড়িয়ে চিবিয়ে খেলো। খেয়ে মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকে পড়ল। খেয়েছে শালা, খেয়েছে। সাফল্যের উল্লাসে বিষ্টুর বেজির মতো চোখ দুটো যেন আরো জ্বলে উঠল। বলল, চ দেখি টেস্ট করে মরল কিনা। ফেলারও গজ দাঁতগুলি বেরিয়ে পড়েছে খ্যাপা কুকুরের মতো। বলল, মরবে না আবার, তবে একটা রসগোল্লা খেয়ে মোলো মারি। বলে সে লালার দরানি জিভ দিয়ে চেটে নিল। তারপর দুজনেই মাঠ পেরিয়ে জঙ্গলে গিয়ে ঢুকলো। কুকুরটা ইতিমধ্যে শুয়ে পড়েছিল একটা আশাওড়া ঝোপের তলায়। লোক দেখেই ছুটে পালালো, কিন্তু বেশি দূর যেতে পারলো না। খানিকটা গিয়েই চলতে লাগলো আফিম খেগো আর মাতলার মতো। তীরবিদ্ধ শিকারীর পেছনে পেছনে ক্ষিপ্ত ব্যাঘের মতো ফেলা আর বিষ্টু ছুটতে ছুটতে এসে পড়লো পাড়ায়। কুকুরটা দাঁড়িয়ে পড়েছে ঝিম ধরা মাতালের মতো। চোখ দুটো আধ বোঝা রক্তবর্ণ, ঘম ঘম করে কাশছে, কেঁপে কেঁপে উঠছে বুকের পাঁজরা। ঠিক যেন একটা মুমূর্ষু বুড়ো উগড়ে ফেলতে চাইছে পেটের বিষ। বিষ্টু এক নজরে মুখ বিকৃত করে মরণ লীলা দেখছিল। ফেলা হঠাৎ খ্যাল খ্যাল করে হেসে হেড়ে গলায় চিৎকার করে গান ধরে দিল। ও তোর ভাবের খেলা সঙ্গ হলো, জমদাদাকে যে বলো, খেয়েছি মন্ডা মিঠাই সোনাটার বাবুর হাতে, খেয়েছি মন্ডা মিঠাই সোনাটার বাবুর হাতে। আবার হাসতে গিয়ে থেমে বলল, সোনাটার বাবু ঠাকুরের নাম লেও। কেন? একটা প্রাণী হত্যা করলে পাপ লাগাতে হবে না? পাপ? বিষ্টুর প্রাণের কোথায় চাপা পড়া আগুন যেন উস্কে উঠল পাপ কথাটায়। তীব্র চাপা গলায় বলল, দাঁড়া, ঘর বার সব সাবড়াই প্রাণ খুলে, তারপর দেখা যাবে তোর ঠাকুরের নাম। বলে সে কুকুরটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। কুকুরটা সামনের দিকে বাড়ানো পায়ের মাঝখানে হাঁটুতে মাথা গুঁজার মতো এলিয়ে পড়েছে, আর ঠেলে বেরিয়ে আসা নিষ্পলক চোখ দুটো তাকিয়ে আছে বিষ্টুর দিকে। মরে গেছে কুকুরটা। বিষ্টু মুখটা ফিরিয়ে এগুতে এগুতে বলল, হ্যালা, বিকেলে গাড়ি করে ভাগাড়ে নিয়ে ফেলে দিস। তারপর হঠাৎ নাকটা কুঁচকে বলল, হল সালা ব্লাডি বোগাস। তারপর চলল সারা এলাকা জুড়ে কুকুর মারার পালা। কখনো গঙ্গার ধার থেকে পূবের রেল লাইন পর্যন্ত, কখনো লাইনের ওপর উত্তর দক্ষিণের 1 নম্বর ওয়ার্ডের 2 সীমানা পর্যন্ত। কিরকম একটা নেশায় পেয়ে বসেছে বিষ্টুপদকে, ক্ষিপ্ত, হিংস্র, একরোখা, যেন কোনো খুনি হত্যা লীলায় মেতেছে।
ফেলার হাতের লাঠি ঠান্ডা তো ফেলাও ঠান্ডা, তার কোনো উত্তেজনা নেই। সে খালি লুব্ধ কুকুরগুলোর মতোই জল জ্বলে চোখে দেখছে বিষ্টুর হাতের হাঁড়িটা আর জিভ দিয়ে ঠোঁট চাটছে। কিন্তু সোনাটার বাবুর খ্যাপামি দেখে চাইতে ভরসাও পাচ্ছে না। যা হয় ওই দেখে দেখেই। আশা আছে শেষের বেলায়, বোধহয় শেষের বেলার কথা ভেবেই কানা চোখটা নাচিয়ে নাচিয়ে হাতের লাঠিতে তাল ঠুকে গুনগুন করছে সে। কিন্তু বিষ্টুর নজর শুধু একদিকে, কুকুর। যেমনি দেখা অমনি রসগোল্লা, ছুরি আর বিষ। তারপর খা খা শালা জম্মের মতো বলে আর জিজ্ঞেস করে, ক নম্বর হলো ফেলা? ফেলা আধ ডজন লম্বরে গিয়ে দাঁড়ালো। পেছনে পেছনে ভিড় করে পাড়ার বাচ্চা ছেলের দল। বিষ্টু খেঁকোয়, দেব রসগোল্লা? ফেলা তাড়া দেয় বাচ্চাগুলোকে। কেউ বলল, অমুক কুকুরটা মেরে দিও তো, রোজ শালা রাত ডিউটি করে ফেরবার পথে কামড়াতে আসে। কেউ বা বললো আবার, অমুক কুকুরটা মেরো না হে বিষ্টুপদ, ওটা সারা রাত খোঁকোয়, আমি তাই জেগে থাকি। যার চোর ডাকাতের ভয় বাবা। বিষ্টু ওসব কমই শোনে, যেটাই সামনে পড়ুক, গলায় দড়ি বেল্ট বাঁধা না থাকলেই হলো। কিন্তু সেই খেপি কুকুরটা কোথায় গেল? খেকি খেপিটা? যেতে যেতে থমকে দাঁড়ায় বিষ্টু, বলে, ফেলা, ওই যে একটা শুয়ে আছে। ফেলা কানা চোখ বড় করে হেসে বলে, ওটা শোয়া নয়, মরা। মরা? কে মারলো? কেন, তুমি সোনাটার বাবু? তা বটে, খেয়াল নেই বিষ্টুর। প্রায় সব পাড়াতে এই গাদা গাদা কুকুর দেখে তার মাথাটা গন্ডগোল হয়ে গেছে। জিজ্ঞেস করে, ফেলা, এত কুকুর এলো কোথা থেকে? ফেলা বলে, কেন, ভাদ্র মাস গেছে, হারামজাদিরা বিয়েছে কাঁড়ি কাঁড়ি। বিষ্টু খানিকক্ষণ চুপ করে থেকে মাথা নেড়ে বলল, কি খেয়ে বাঁচে এগুলো? কি আবার, পচা পাটকড় বিষ্ঠা। খ্যাঁক খ্যাঁক শব্দ করে বোধহয় বিষ্টু হেসেই ফেলে, বলে, ঠিক মানুষের বাচ্চার মতো না, বলেই বিকৃত মুখটা ফিরিয়ে আবার হন হন করে এগোয়। আবার চলতে থাকে কুকুর নিধন অভিযান। আর ফেলা আবার বাড়িয়ে দেয় ইচ্ছা পূরণের গুলি। শুধু তার ইচ্ছা পূরণ হয় না। ফাল্গুনের হাওয়া থেকে থেকে অনাগত চৈত্রের ঘূর্ণিতে মেতে উঠছে। বেলা বাড়ছে চরচর করে। নীল আকাশটা ধুলোয় ধুলোয় ফেলা ডোমের ঘষা চোখটার মতো রং ধরেছে। হঠাৎ ফেলা বলে, আচ্ছা সোনাটার বাবু, মানুষও কি শালা বাড়তি হয়ে গেছে? বিষ্টু বলে, নইলে এত মরে? খাবে কি, খায় তো সব পচা বিষ। ফেলা ভালো চোখটা বুঝিয়ে বলে, তাহলে মানুষের মাথার পরেও শালা সোনাটার বাবু আছে বলো? সেবাটা কে? হঠাৎ বিষ্টুর অপ্রতিম মুখে কোনো কথা জোগায় না। তারা দুজনেই তিনটে নেশাচ্ছন্ন চোখে পরস্পরের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে। দুজনেই তারা কি এক ভাবনায় যেন তলিয়ে যায় কয়েক মুহূর্তের জন্য। বোধহয় সত্যিই ভাববার চেষ্টা করে, মানুষের বিষবাহী সেই জীবটা কে? পর মুহূর্তেই বউ শিবির সকালবেলার মুখটা মনে হতেই সে রেগে চেঁচিয়ে ওঠে, দেখ কানাডো, কাজের সময় বকিসনি, নিগুজে করেছে তোর মানুষের সোনাটারে। শালা মরুক সব, হেজে যাক সেই ভালো। এবার হিসাব দে, কটা মরেছে? ফেলা ভাবে, কুকুর মারার মতো মানুষের সোনাটার বাবুও বোধহয় এরকমই ভাবে। বলে, তা করলে 8টা হলো মাত্র। আবার শুরু, আবার সন্ধান। বিষের শিশি যেমন তেমনি তো আছে, খরচ কোথায়? সেই খেপিটা কোথায় যেটা কামড়ায়? ঘোর দুপুর নিঝুম, ফাঁকা পথ, লোকজন নেই, ঘরে ঘরে দরজা জানলা সব বন্ধ। এখানে ওখানে মরা কুকুর, চারদিকে মাটির উল্লাস,
হয়তো আকাশে উড়ে চলেছে শকুনকে সংবাদ দিতে, আর ভ্যান ভ্যান করে উড়ে চলেছে বিষ্টুর সঙ্গে হাঁড়ির গায়ে গায়ে। আর এই বসন্ত দুপুরে বিষ্টু ও ফেলাকে মনে হয় সত্যিই বুঝি দুটো হন্যে হয়ে যাওয়া জমেরই অনুচর। হঠাৎ দূর থেকে একটা ছেলে চেঁচিয়ে উঠল, হেই ফেলা, শিগগির আয়, এখানে রয়েছে সেই খেপিটা। দুজনেই তারা সেদিকে এগিয়ে গেল। ছেলেটা আঙুল দিয়ে দেখিয়েই পালালো। দেখা গেল অদূরেই নর্দমাতে মুখ নিচু করে কি যেন খাচ্ছে একটা কুকুর। রোগা, লম্বা, ছাই রঙের মাদি কুকুর। সমস্ত শরীরের ভারটা নিচের দিকে 6টা পুষ্ট স্তনের ভারে ঝুলে পড়েছে, নিটোল মেটে বর্ণের চোষা স্তন। দেখেই বিষ্ণুপদের চোখের দৃষ্টি যেন জ্বলে উঠল। বলল, ফেলা, হারামজাদি বিয়েছে। ফেলা বলল, ওই জন্যই বোধহয় খেঁকি হয়েছে। দেখো না, মেয়ে মানুষের বিয়ে হলে খেঁকি হয়। এটাকে মারলে একটা বিউনি কমবে। ওকে শালা আমি জোড়া রসগোল্লা খাওয়াবো, বলে সে 2টো রসগোল্লা বের করে কেটে বিষ পুড়ে দিল। কুকুরটা হঠাৎ নর্দমা থেকে মাথা তুলল। এদের দেখে আরো খানিকটা গলাটা টান করে ঘাড় বাঁকিয়ে বিষ্টুর হাতের বস্তুটির দিকে তাকালো। হলদে মণি আর লাল চোখে সামান্য একটু কৌতূহল ফুটল, কিন্তু একটা শানিত খ্যাপামি ও সন্দেহে চকচক করছে চোখ দুটো। বিষ্টুর রসগোল্লা দুটোর কাছে এসে এক মুহূর্ত মাথা নিচু করে দাঁড়ালো। আবার মুখ তুলে একবার বিষ্টুকে দেখে হঠাৎ পেছনে ফিরে দুধের বাঁধ দুলিয়ে দুলিয়ে চলে গেল। বিষ্টু আর ফেলা অবাক হয়ে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে এগিয়ে এসে দেখল কুকুর খাবার ছুঁইনি পর্যন্ত। আশ্চর্য, অসাধ্যে তো। রাগে বিস্ময়ে বিষ্টু জ্বলন্ত চোখে কুকুরটার দিকে তাকিয়ে বলল, ওরে শালা, হারামজাদি যে মানুষের বাড়া দেখছি। ফেলা বলল, সে আনা হয়ে গেছে, হবে না, ও যে মালি, পেটের বাচ্চা পালতে হবে যে। দৃঢ় চাপা ক্রুদ্ধ গলায় গর্জে উঠল বিষ্টু, পালাচ্ছি বাচ্চা, যাওয়াচ্ছি ওর মাই দুলিয়ে দুলিয়ে। খপ করে সে রসগোল্লা দুটো তুলে নিয়ে পলকে দেখে নিল। বাঁ দিকের গলিতে অদৃশ্য হয়ে গেল কুকুরটা। বলল, চ ফেলা, বিষ না হয় তোর ডান্ডা দিয়েই ওকে সাবার করতে হবে। ফেলার ওতে কিছু যায় আসে না, বলল, চলো। কিন্তু 2টো মিষ্টি নষ্ট করলে তো সোনাটার বাবু। বিষ্টু খেঁকিয়ে উঠল, তবে কি তোকে দেবো? ফেলা কানা চোখের ডেলা কাঁপিয়ে হেসে বলল, আমাকে না হয় আমার ডমনিটাকে তো দিতে পারতে, বলে হ্যাঁ হ্যাঁ করে হাসে। জানলে বাবু, বউটা ওই হাঁড়ির জিনিসটা এখন খালি পেতে চায়, মানে পোয়াতে কিনা। বিষ্টুর গায়ে যেন আগুন লাগে কথাটা শুনে। বলে, ও তাই সকাল সকাল মিষ্টি দেখে তোমার এত ফুর্তি? বলে, কবিউনি হলো তোর বউ? তা তোমার এবার নিয়ে 5 বার। মনে হলো বিষ্টু এবার ঘুষি কষাবে ফেলার ওই চোখটাতে। ভেঙচে বললে, আরো চাই। ফেলার হাসিটা অদৃশ্য হয়ে যায়। ভালো আর কানা 2টো চোখই মেলে ধরে চাপা গলায় বলল, তবে আর তোমাকে বলছি কি, পায়খানা ঘাটা ধাওড়ার মায়ের পেটের ছেলে যে বাঁচে না, এও জানো না? 4টে তো শালা মরেই গেছে। বিষ্টু তেমনি ভেঙচে খেঁকিয়ে বলে, তবে বিষ পুড়ে দেবো খনি, সব শুদ্ধ গায়েব হয়ে যাবে। কিন্তু ফেলা ডোমের প্রাণ তাতে বাগ মানে না। ওই ভর দুপুরে বেসুরো গলায় গেয়ে ওঠে, ভালোবেসেছিলুম বলে মালাটি দিলে গলে, সোহাগ করে কোলে দিলে নাদা পেটা ছেলে। বিষ্টু আচমকা মুখ চেপে ধরে ফেলার, বলে, থাম শালা। ওই দেখা গেল সেই মাদি কুকুরটা একটা ঝোপের আড়াল থেকে ঠিক মানুষের মতো মুখি মেরে তাদের দেখছি। দুজনে একটু দাঁড়ালো। ফেলা বলল, সরে এসো, পেছু দিয়ে যাব, বলে তারা পেছনে ফিরে একটা বাগানের ভেতর দিয়ে সন্তর্পণে এগুলো। এদিকটা এলাকার শেষ, তাই জায়গাটা গাছে জঙ্গলে বাঁশঝাড়ে ছাওয়া গ্রাম্য নিঝুমতায় আচ্ছন্ন। বাগানের পেছন দিয়ে খুব ধীরে সেই ঝোপটার কাছে এসেই
তারা হতাশ ভরে থমকে দাঁড়িয়ে পড়ল। নেই কুকুরটা, কোথায় গেল? হঠাৎ খড়খড় শব্দে চমকে ফিরে দেখলো বাগানের মাঝখান দিয়ে কুকুরটা ছুটছে। তারাও দুজনে ছুটল, কিন্তু খানিকটা ছুটেই তারা দাঁড়িয়ে পড়ল। কোথায় অদৃশ্য হয়ে গেল কুকুরটা? নিঃশব্দে দুজনেই কয়েক মুহূর্ত কান পেতে রইল। শুধুই হাওয়ার সরসর, পাতার মড়মড়। দুজনেই থেমে গেছে। বিষ্টুর চোখ দুটো আরো হিংস্র হয়ে উঠেছে। সেই ছোঁয়াটা লেগেছে এবার ফেলারও। ঠেলে উঠেছে তার কানা চোখটা। বলল, হারামজাদি আমাদের চেয়েও শেয়ানা, চলো দেখি ওই বাঁশ ঝাড়ের দিকে। দুজনেই পা টিপে টিপে বাঁশ বাগানের মাঝখান দিয়ে চলল। খানিকটা গিয়েই বিষ্টু ফেলার হাত ধরে দাঁড়ালো। বলল, মনে হচ্ছে আমাদের ডান দিকের বাঁশ ঝাড়টা দিয়ে কে যেন যাচ্ছে। দুজনেই কান পাতল। না, কোনো শব্দ নেই। কিন্তু আবার তারা পা বাড়াতেই প্রতিধ্বনির মতো ডান দিক থেকে শব্দ শোনা গেল। তারা থামলেই ওই শব্দটাও থেমে পড়ে। তারা তিন চোখে বোকার মতো পরস্পরের মুখ চাওয়াচই করে। ভূত নাকি? তবে তারা দুজনে কি? বাঁশবাগানটা শেষ হওয়ার মুহূর্তেই তাদের চমকে হতাশ করে দেখা গেল কুকুরটা তাদের চোখের সামনে দিয়ে সরসর করে মাঠের দিকে ছুটল। তার ছোটার দোলায় যেন ছিটকে পড়ার উপক্রম করলো পেটের তলার স্তনগুলি। এবার দুজনেরই রোগ চেপে গেল। দুজনেই ছুটল মাঠের দিকে মাথা নিচু করে। দেখলো মাঠের উপর দিয়ে ছুটে চলেছে কুকুরটা। ছুটে একেবারে পূবের সড়কটার উপর গিয়ে ফিরে দাঁড়ালো। কিন্তু এরা দুজনেই মাথা নিচু করে রইল। তবু কুকুরটা উত্তর দিকে হঠাৎ রাস্তার নাবিতে অদৃশ্য হয়ে গেল। সূর্য ঢলে পড়েছে, দুপুর শেষ হতে চলেছে। এই নিঝুমতার সুযোগে হাওয়া যেন আরো দুর্বার হয়ে উঠেছে। হাঁপাচ্ছে বিষ্টু আর ফেলাডোম। ফেলা বলল, আজ ছেড়েই দেও, কাল হবে। বিষ্টু খ্যাপার মতো উঠে দাঁড়ালো। না, আজই ওকে নিকেশ করব। চ, পা চালিয়ে চ। তারা যখন ছুটতে ছুটতে সড়কে এলো তখন দেখা গেল কুকুরটা রেল লাইন দিয়ে ছুটছে। আরো উত্তর দিকে খানিকটা ছুটে পূবের নাবিতে আবার অদৃশ্য হয়ে গেল। বিষ্টু হতাশ হয়ে দাঁড়িয়ে পড়ল। যা, ইউনিয়ন বোর্ডের এলাকায় চলে গেল। দুজনেই খানিকক্ষণ দাঁড়িয়ে রইল সেই মাথা নাড়া তাল গাছটার তলায়। তারপর হাঁপাতে হাঁপাতে ফিরে চলল আবার মাঠ ভেঙে। বিষ্টুর চোখ ধকধক করে জ্বলছে শিকার ফসকানো নিষ্ফল আক্রোশে। ফেলার ভালো চোখটা বন্ধ থাকায় ভাবটা ঠিক ঠাউর করা গেল না। ক্লান্ত পায়ে মাঠ পেরিয়ে, বাগান পেরিয়ে, ঠাকুরপাড়া ঘুরে, মুচিপাড়ার ঝোপে ছাওয়া সরু গলি দিয়ে তারা এগিয়ে চলল। মুচিপাড়ার শেষ সীমানায় বিষ্টু আবার থমকে দাঁড়ালো। দেখলো এর মধ্যে ফিরে এসেছে সেই মাদি কুকুরটা। শুয়ে পড়েছে একটা মানকচু গাছের পাতার ছায়ায়। মেলে দিয়েছে ঠ্যাং, ছড়িয়ে দিয়েছে বুক, পেট, আর তার পুষ্ট স্তনগুলোর উপর ঝাঁপিয়ে পড়েছে কতগুলো নধর তুলতুলে ছোট ছোট বাচ্চা। চকচক শব্দে মাই খাচ্ছে আর আরামে কুই কুই করছে। ফেলা দাঁতে দাঁত চেপে নিঃশব্দে ডান্ডাটা তুলতেই বিষ্টু চেপে ধরল তার হাতটা। ফেলা অবাক হয়ে লাঠিটা নামিয়ে নিল। ক্লান্ত কুকুরটা টেরও পেল না তার দুশ্মনেরা এসে দাঁড়িয়েছে। দুধের ভারে তার টনটনে স্তন হালকা হয়ে যাচ্ছে। বাচ্চা ঠাসা বুকে আরামে ঘুমিয়ে পড়েছে। হাওয়া বইছে আর কোথা থেকে একটা বসন্ত পাখি উল্লাস ভরে ডাকছে। বিষ্টুপদর ক্লান্ত ঘর্মাক্ত বিকট মুখটার সমস্ত আঁকা বাঁকা রেখাগুলো জাদু বলে কোথায় অদৃশ্য হয়ে গেল। চোখের ক্ষিপ্ততা কেটে গিয়ে একটা চাপা বেদনায় ছায়াচ্ছন্ন হয়ে উঠল দৃষ্টিটা। বারবার তার চোখের সামনে ভাসছে
এমনি একটা ছবি, এমনি, তবে সেটা গাছতলা নয়, ঘরের নিরালা কোণে একটা মানুষের দুপুরে অথবা মধ্যরাত্রে শুয়ে থাকার ছবি। এমনি, কিন্তু বাচ্চাগুলো মানুষের। এমনি, কিন্তু সে তার শিবি, খেপি নয়, তবু খেপি। যেন ঘুম না ভাঙে এমনি ফিসফিস করে বলল বিষ্টু, শুধু এই জন্যেই জানিস হারামজাদা ছুটছিল। ছেড়ে দে এবারের মতো বলে সে খানিকটা গিয়ে আবার দাঁড়ালো, আবার মুখটা বিকৃত করে চোখ মুচকে পকেট হাতাতে হাতাতে বিড়বিড় করে বললে, হল সালা বাডি বোগাস। ফেলা ফেলা ভাবছিল সালা পাগলা সোনাটার বাবু। বলল, বলো 4টে পয়সা দিবি? ফেলার ট্যাঁক হাতড়ে একটা আনি দিয়ে বলল, কেন ওই হারামজাদিকে দেবে নাকি? বলে খ্যাল খ্যাল করে হেসে ফেললো। বিষ্টু তখন ভাবছে, এতক্ষণে বোধহয় মিঠুর লঙ্কার আচারের দোকানটা বন্ধ হয়ে গেছে। আনিটা নিয়ে রসগোল্লার হাড়িটা হাতে দিয়ে বলল, যা সালা নিয়ে যা। বলে উল্টো দিকে ফিরে হন হন করে এগিয়ে গেল। তে ঢিঙে লম্বা ভূতের মতো ঠ্যাং ফেলে ফেলে চলেছে সেই মাথা মুড়োনো তাল গাছটা। ফেলা একবার হাড়ি আর একবার সোনাটার বাবুর দিকে ভালো চোখটা বুঝিয়ে বলল, অল সালা বেলাডি বোকা। বলে হাড়ি নিয়ে ডান্ডা কাঁধে ফেলে ধাওড়ার দিকে ছুটল। শুনলেন সমরেশ বসু রচিত ছোট গল্প সোনাটর বাবু। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরো এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।